আসসালামু আলাইকুম। লিনিয়ার অ্যালজেব্রার যে ধারাবাহিক আলোচনা আমরা করে যাচ্ছিলাম তাতে সলিউশন অফ লিনিয়ার সিস্টেম এবং RREF এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। এর দ্বিতীয় পর্বে আমাদের আলোচনার বিষয় থাকছে যে RREF বিষয়টা আসলেই কী জিনিস, ফাইন্ডিং সলিউশন অফ আ সিস্টেম ইউজিং RREF মানে হচ্ছে রো রিডিউস এচেলন ফর্ম অফ আ ম্যাট্রিক্স, list of informations from RREF about a linear system। একটা linear সিস্টেমের RREF থেকে আমি কী কী ইনফরমেশন পাই। Finding inverse of a non-singular matrix by RREF. For a non-singular matrix, right inverse ensures the inverse। আচ্ছা দেখো, আমি একটা এক্সাম্পল নিচ্ছি। হ্যাঁ, x1 plus x2, x3 নেই প্রথম ইকুয়েশানে, 2x4 plus x5 equal to 5, x1 plus x2 minus x3 equal to 4, x1 plus x5 equal to 4। ঠিক আছে, আমি জানতে চাইছি যে সলিউশন আদৌ এক্সিস্ট করে কি না। তার মানে হচ্ছে এই যে 5 4 4 এই যে ভেক্টরটা, এই বি ভেক্টরকে আমি এখানকার কলাম ম্যাট্রিক্সটা কী আছে, কলামগুলো এই ম্যাট্রিক্সে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা আমি যদি লিখে নিই তাহলে তার কলাম স্পেসে বি ভেক্টরটা আছে কি না। এর সলিউশন এক্সিস্ট করা মানে কি, এই বি ভেক্টরটা যে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স তার কলাম স্পেসে আছে কি না। ঠিক আছে, যদি সলিউশন এক্সিস্ট করে তাহলে সলিউশন সেটটা কি হবে, সলিউশন স্পেসের ডাইমেনশনটা কী হবে, এটা আমার প্রশ্ন। যদি সলিউশন এক্সিস্ট করে বা নাই করে, কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স যেটা এ তার নাল স্পেসটা কী হবে, নাল স্পেসের ডাইমেনশন কী হবে, এই প্রশ্নগুলো আমি করলাম। আমি সরাসরি এই সিস্টেম থেকে কিন্তু আমি কিছু বলতে পারছি না যে সলিউশন আদৌ এক্সিস্ট করছে কি না। এটা আসলে দেখো, এটা কি ইকুয়েশনটা আসলে একটা R5-এর একটা হাইপার প্লেন, তাই না? 5 ডাইমেনশনাল একটা স্পেস, তার হাইপার প্লেন, তিনটে হাইপার প্লেন। তিনটে প্লেন কি, R3-তেই যদি ধরো দুটো প্লেন, R3-তে দুটো প্লেন প্যারালাল হতে পারে অথবা ইন্টারসেক্টিং হতে পারে। R5-এ তিনটে প্লেন এরা ইন্টারসেক্ট নাও করতে পারে। যদি একটা কমন লাইন বা কোথাও দিয়ে ইন্টারসেক্ট করে তাহলে আমি সলিউশন পাবো, যদি একটা পয়েন্ট দিয়ে ইন্টারসেক্ট করে তাহলে ইউনিক সলিউশন পাবো, আর যদি ইন্টারসেক্ট নাই করে তিনটে একসঙ্গে তাহলে কোনো সলিউশন থাকবে না। কি হবে না হবে আমি একটু বোঝার চেষ্টা করছি। নাও উই ক্যান রাইট দ্য অ্যাবভ সিস্টেম লাইক দিস, যেখানে এটা হচ্ছে আমার কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স, বিটা হচ্ছে আমার নন হোমোজিনিয়াস পার্ট। কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডাইমেনশন কত, তিনটে রো 5টা কলাম, মানে 3 × 5। দ্যাট মিন্স দেয়ার আর 5 আননোনস। আননোনগুলোকে যদি আমি কলাম ভেক্টরে লিখি 5 × 1। আর যেটা আমার নন হোমোজিনিয়াস পার্ট সেটা কোথাকার মেম্বার হবে, RM এর মেম্বার, মানে R3, দ্যাট ইজ 3 × 1। আমি একটা কলাম ভেক্টর আকারে লিখছি। আচ্ছা, তাহলে সিস্টেমের অগমেন্টেড ম্যাট্রিক্স লিখে ফেলতে পারছি এইভাবে। এলিমেন্টারি অপারেশন যদি আমি করি ঠিক আগের অ্যাপ্রোচে, R2 = R2 - R1, এটা হবে R3 = R3 - R1। দেখো এখানে আমার কি হয়েছে, থার্ড রোয়ের নন জিরো এলিমেন্টের পজিশানটা হচ্ছে সেকেন্ড রোয়ের নন জিরো এলিমেন্টের পজিশানের আগে। তাহলে RREF করার জন্য এই রো দুটোকে আমি ইন্টারচেঞ্জ করে নিচ্ছি, কারণ RREF-এর শেষ কন্ডিশনটা এখানে ভায়োলেট করছে। যদি আমি ইন্টারচেঞ্জ করে নিই, করে নিয়ে এই যে -1গুলোকে আমি 1 করব, আমার লিডিং এলিমেন্টটাকে 1 করব। ঠিক আছে, RREF করার জন্য তাহলে -1 দিয়ে R2-কে গুণ করে দিচ্ছি, একইভাবে R3-কে -1 দিয়ে আমি গুণ করব। গুণ করলে আমি ফাইনালি এই ম্যাট্রিক্সটা পাবো। এখানে একটা জিনিস আমি করে নিয়েছি, যেটা এখানে দেখো, এখানে লিডিং ওয়ানটা কি আছে, সেকেন্ড রোয়ের
লিডিং ওয়ানটা হচ্ছে সেকেন্ড কলামে আছে, এই কলামে অন্য কোনো নন জিরো এলিমেন্ট থাকতে পারবে না। তাই আমি কি করলাম, R1 থেকে R2টা বিয়োগ করে নিলাম মাঝখানে, এই পজিশানটা 0 করে নিলাম, ঠিক আছে, RREF করার জন্য। তারপরে আমি এই -1টাকে 1 করে নিলাম, -1 দিয়ে গুণ করে R3কে। ফাইনালি আমার ম্যাট্রিক্সটা আসলো এটা। আচ্ছা, এখানে দেখো আমার বিটা কনভার্ট হয়ে এটা মনে করো আমার বি ড্যাশ 411। এখানে দেখো আমার যে ফার্স্ট নন জিরো এলিমেন্ট অফ ইচ রো ইজ কল্ড পিভট বা বেসিক এলিমেন্ট। তাহলে এখানে এই তিনটে আমি পিভট পেয়ে গেলাম, যে কটা আমার রো সেই কটা আমার পিভট আছে। তাহলে এখানে যাই থাকুক না কেন তাকে আমি অলওয়েজ এই কলামগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে লিখে ফেলতে পারবো। তার কারণ হচ্ছে এখানে প্রথম তিনটে কলামই আমার টোটাল কলাম স্পেসকে জেনারেট করে দিচ্ছে, তাই না? কলাম স্পেসটা R3 এর সাবসেট পুরো R3কে জেনারেট করে দিচ্ছে। তাহলে এই ভেক্টরটা যাই হোক না কেন আমার এখানে সলিউশন এক্সিস্ট করবে। সলিউশনটা ইউনিক হবে কি না হবে সেটা আমার বিষয়। এগুলোকে আমি পিভট বলছি, আর যেগুলো নন পিভট সেগুলোকে আমি বলছি ফ্রি ভ্যারিয়েবল আর ফ্রি কলাম। এই কলাম আকারে যখন আমি বলছি এগুলোকে বলছি ফ্রি কলাম, আর এগুলোকে বলছি আমি পিভট কলাম বা বেসিক কলাম, ঠিক আছে, যে কলামগুলো পিভটকে কন্টেন করছে। পিভট মানে কি? পিভট মানে হচ্ছে ফার্স্ট নন জিরো এলিমেন্ট অফ ইচ রো অ্যান্ড দিস ইজ লিডিং ওয়ান, যেটা লিডিং ওয়ান হবে কারণ আমি এটা RREF এ কনভার্ট করে নিয়েছি। আচ্ছা, দেখো এই সিস্টেমটাকে এবারে যদি আমি এর করসপন্ডিং লিনিয়ার যে ইকুয়েশানগুলো আমি লিখে ফেলি তাহলে সেখান থেকে আমি পাচ্ছি এটা। এখানে দেখো কি সুবিধা হলো, আমার পিভটের করসপন্ডিং যে ভ্যারিয়েবলগুলো সেই ভ্যারিয়েবলগুলো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং ফ্রি যে কলামগুলো ছিল তার করসপন্ডিং যে ভ্যারিয়েবলগুলো, তার মানে 4 নাম্বার ভ্যারিয়েবল এবং 5 নাম্বার x4 এবং x5 এরা হচ্ছে ফ্রি। দেখো এখান থেকে আমি কি পাচ্ছি, x3কে লিখতে পাচ্ছি 1 - 2x4। x3কে আমি কি লিখতে পাচ্ছি বলো, x3 = 1 - 2x4 - x5। x3কে x4 x5 এর কম্বিনেশন আকারে লিখছি, একইভাবে x2কে x4 x5 এর কম্বিনেশন আকারে লিখব, x1কে x4 x5 এর কম্বিনেশন আকারে আমি লিখছি, ঠিক আছে। এখানে যে কথাটা আগেই বললাম যে সলিউশন এক্সিস্ট করছে, তার কারণ হচ্ছে এই যে ম্যাট্রিক্স, এখানে অগমেন্টেড ম্যাট্রিক্সের যেটা র্যাঙ্ক সেটা কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্কের সঙ্গে সমান। তার মানেই হচ্ছে এই যে ভেক্টরটা অতিরিক্ত সংযোজনের ফলে আলাদা করে কোনো ইন্ডিপেন্ডেন্ট কলাম অ্যাড হচ্ছে না। তার মানে হচ্ছে এটাকে আগের যে ম্যাট্রিক্স কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স তার কলামের লিনিয়ার কম্বিনেশন আকারে আমি লিখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে সলিউশন এক্সিস্ট করছে। 2 নম্বর ইকুয়েশন থেকে আমি এটা পেয়ে যাচ্ছি, এক্সপ্রেসিং দ্য বেসিক ভেরিয়েবল উইথ হেল্প অফ ফ্রি ভেরিয়েবলস। এখানে ফ্রি ভেরিয়েবল কারা, x4 এবং x5, আর এই x1 x2 x3 হচ্ছে বেসিক ভেরিয়েবল। সলিউশন সেটটাকে যদি আমি লিখে ফেলি তাহলে x1 x2 x3 x4 x5 এটা একটা কলাম ভেক্টর, রোতে লিখেছি বলে ট্রান্সপোজ দিয়েছি। x1টা হচ্ছে এটা, x2টা এটা, x3টা এটা। যদি আমি খুলে লিখে ফেলি তাহলে 4 1 1 0 0 প্লাস x4। এখানে 0 0 কেন করলাম, কারণ ফ্রি ভেরিয়েবলের করসপন্ডিং যে পার্টটা সেটা অবশ্যই 0 0 আসবে। x4 এবং x5 হচ্ছে ফ্রি ভেরিয়েবল। আচ্ছা, এটাকে তুমি কলামে লিখলেই বুঝতে পারবে, প্লাস x4 ইন্টু দিস কলাম প্লাস x5 ইন্টু দিস কলাম। তাহলে যে প্রশ্নগুলো আমার ছিল, সলিউশন এক্সিস্ট করবে কিনা, সলিউশন সেটটা কী হবে, সলিউশন সেটের ডাইমেনশন কী হবে, নাল স্পেস কী হবে, নাল স্পেসের ডাইমেনশন কী হবে, সেগুলো দেখো। আমি যে সলিউশন সেটটা পেলাম এটা কি কোনো সাব স্পেস? এটা R5 এর সাবসেট, কিন্তু কোনো সাব স্পেস নয়। কেন বলো তো, অরিজিনটা নেই। R5 এর অরিজিন কি, 5টা 0 কলামে, সেটা এসে
নেই, সেই জন্য এটা সাব স্পেস নয়। সাব স্পেস যদি না হয় তাহলে ডাইমেনশনের প্রশ্ন নেই। এখন প্রশ্ন হচ্ছে যদি আমার বি ভেক্টরটা এখানে একটা 0 কলাম দেওয়া থাকতো, R5-এর 0, তাহলে আমার সলিউশন স্পেসটা হয়ে যেত এটা, তাই না? এই ভেক্টরটা এবং এই ভেক্টরটার লিনিয়ার কম্বিনেশন, দ্যাট মিন্স দ্যাট উইল বি আ প্লেন পাসিং থ্রু দিস পয়েন্ট অ্যান্ড অরিজিন অফ R5, ঠিক আছে? আর এখন যে সেটটা আমি পেলাম সেটা হচ্ছে এই যে প্লেন, এই প্লেনের প্যারালাল একটা প্লেন যেটা এই পয়েন্ট দিয়ে আমি পাস করছে, এই পয়েন্ট দিয়ে পাস করছে, ঠিক আছে? এটা আমি দেখাচ্ছি একটু ভালো করে ভেঙে। আচ্ছা, তাহলে দেখো সলিউশন স্পেস অফ করসপন্ডিং হোমোজিনিয়াস সিস্টেম হচ্ছে লিনিয়ার স্প্যান অফ দিস ভেক্টর অ্যান্ড দিস ভেক্টর, যদি আমি বিটাকে 0 করি, ঠিক আছে? 0 means 0 vector of R5. The dimension of solution space of Ax equal to 0 is 2. তার কারণ হচ্ছে দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন হচ্ছে সলিউশন স্পেস অফ করসপন্ডিং হোমোজিনিয়াস পার্ট, তাহলে তার ডাইমেনশন সেটাই হবে এ এর নাল স্পেস। নাল স্পেসের ডাইমেনশন বা নালিটি সেটা হচ্ছে 2, আর এখানে 4 1 1 0 0 এটাকে বলা হচ্ছে পার্টিকুলার সলিউশন অফ সিস্টেম 1। আচ্ছা, এখানে একটা জিনিস, রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স কাকে বলে? লেট এ অ্যান্ড বি বোথ m cross n matrix if b can be obtained from finite number of successive application of elementary row operation, যদি এর উপরে ফাইনাইট বার 3 বার 4 বার বা 100 বার যে কতবারই হোক ফাইনাইট নাম্বার যদি আমি রো অপারেশান করার পরে যদি বি ম্যাট্রিক্সটা আমি অবটেন করতে পারি তাহলে এ এবং বিকে বলা হবে একটা রো ইকুইভ্যালেন্ট। যদি আমি এ থেকে বিতে এরকমভাবে পাই তার ইনভার্স অপারেশানগুলো চাপিয়ে বি থেকে আবার এতে ব্যাক করতে পারবো, তাহলে এটা হচ্ছে বি এর ইকুইভ্যালেন্ট, বিটা হচ্ছে এ এর ইকুইভ্যালেন্ট ইন দ্য সেন্স রো ইকুইভ্যালেন্স, ঠিক আছে? বাই অ্যাবভ টেকনিক উই ক্যান ডিরাইভ ইনভার্স অফ অ্যান ইনভার্টিবল ম্যাট্রিক্স। এই একই টেকনিক ব্যবহার করে আমরা ইনভার্টিবল ম্যাট্রিক্সের ইনভার্স বার করতে পারবো। কি করব? এখানে অগমেন্টেড ম্যাট্রিক্স কনসিডার করব। সাপোজ এ ইজ আ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, দ্যাট মিন্স হ্যাভিং ডিটারমিনেন্ট নন জিরো, তার সঙ্গে IN নিয়ে নেব, নিয়ে অগমেন্টেড ম্যাট্রিক্স কনসিডার করব। এরপরে এর উপর আমি রো অপারেশান, এলিমেন্টারি রো অপারেশান চালাবো, চালিয়ে এ ম্যাট্রিক্সটাকে আমি এই পার্টটাকে IN করব, করে এদিকের পার্ট যেটাই আমি পাবো সেই পার্টটাই হবে আমার এর ইনভার্স। তার কারণ হচ্ছে রো অপারেশন করা মানে কি একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স আর দিয়ে গুণ করা বোথ সাইডে, তাই না? তা আর দিয়ে যদি আমি গুণ করে আমি আর এ পাবো, আর এটাই হয়ে যাচ্ছে আমার আই এর সঙ্গে ইকুইভ্যালেন্ট। তাহলে এদিকে যেটা আর ছিল, এদিকে যেটা আই ছিল সেটা এখন আর হয়ে গেল। তাহলে আর এ মানে হচ্ছে আমার IN। এখান থেকে আমি বলতে পারছি আর ইকুয়াল টু এ ইনভার্স। এখান থেকে অ্যাকচুয়ালি আমি বলতে পারছি আরটা হচ্ছে এর লেফট ইনভার্স, সেটাই হয়ে যাবে অ্যাকচুয়ালি ইনভার্স। কারণ আমরা জানি যে ইনভার্টিবল ম্যাট্রিক্সের লেফট ইনভার্স অথবা রাইট ইনভার্স কোনো একটা এক্সিস্ট করলেই ইনভার্স এক্সিস্ট করে, এবং সেই লেফট ইনভার্স অথবা রাইট ইনভার্সটাই হয়ে যাবে ইনভার্স। এর প্রুফটা এখানে আছে, খুব সহজ প্রুফ, তোমরা একটু দেখে নেবে। কিছু নেই, তুমি ধরে নেবে যে আর ইকুয়াল টু IN। তাহলে এখানে তুমি যদি ডেট চাপিয়ে দাও, ডেট চাপিয়ে দিলে ডেট অফ আর ইন্টু ডেট অফ এ ইকুয়াল টু 1, তাহলে দুটো ডেটই আমার নন জিরো। এখান থেকে বলতে পারছি যে আরটা হচ্ছে ইনভার্টিবল। এখন তুমি যদি আর ইকুয়াল টু আর এই ম্যাট্রিক্সটা কনসিডার করো, বোথ সাইডে আর দিয়ে তুমি পোস্ট মাল্টিপ্লাই করলে এটা পাবে। তারপরে তুমি আর কমন নাও প্রথম থেকে, তাহলে এ আর ইকুয়াল টু আই পেয়ে যাবে এখান থেকে। তাহলে আরটা দেখো, আরটা ছিল তোমার লেফট ইনভার্স, আরটা হয়ে গেল অ্যাজ ওয়েল অ্যাজ রাইট ইনভার্স, তাহলে আরটাই ইনভার্স হয়ে গেল।
2011 ডিসেম্বর নেটে পার্ট বিতে একটা প্রশ্ন পড়েছিল, খুব সহজ প্রশ্ন, কিন্তু লিনিয়ার অ্যালজেব্রা যদি ধারণা না থাকে এই প্রশ্নগুলো উত্তর দেওয়া কঠিন হয়। লেট এ বি আ 5x4 matrix with real entries such that the solution set of Ax equal to 1 2 3 4 5 is given by, সলিউশন সেটটা দেওয়া আছে। আমাকে কি জানতে চেয়েছে? র্যাঙ্ক অফ এ। এটা কি হবে? দেখো সলিউশন সেটটা দেওয়া আছে, এখানে এটা হচ্ছে আমার নন হোমোজিনিয়াস পার্ট, তাহলে হোমোজিনিয়াস পার্টের সলিউশনটা কি হবে? হোমোজিনিয়াস পার্টের সলিউশনটা হবে একটা এস ইন্টু দিস ভেক্টর। হোমোজিনিয়াস পার্টের সলিউশন স্পেস সেটাই হচ্ছে আমার নাল স্পেস, সেটা হচ্ছে একটা ভেক্টর দিয়ে জেনারেট হচ্ছে, তাহলে নালিটিটা হচ্ছে 1। আর আমরা কি জানি র্যাঙ্ক নালিটি থিওরেম থেকে, যে র্যাঙ্ক প্লাস নালিটি সেটা হবে নাম্বার অফ কলাম। নাম্বার অফ কলাম কটা? 4টে, তাই না? এই সিস্টেমে নাম্বার অফ কলাম কটা আছে? 4টে। কেন বলো তো? এখানেই দেওয়া আছে, এটা হচ্ছে 5x4 ম্যাট্রিক্স, তাহলে র্যাঙ্কটা কি হবে? 4 - 1 3। এই পর্যন্তই থাক। এরপরে আমি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের কখন ইনফাইনাইট সলিউশন এক্সিস্ট করে, কখন ফাইনাইট সলিউশন এক্সিস্ট করে, দ্যাট মিনস ইউনিক সলিউশন, কখন সলিউশন এক্সিস্ট করে না, এইগুলো নিয়ে একটা ভিডিও ফাইনালি তোমাদের দিয়ে দেবো। তাহলে এই সংক্রান্ত বিষয়টা আমার কভার হয়ে যাবে, এবং এরপরে আরও 2-3টে ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব, 2-3টে লেকচার। সেটা হচ্ছে আইগেন ভ্যালু, আইগেন স্পেস, ডায়াগোনালাইজেবিলিটি, সেই পার্টটা নিয়ে একটা দেব অবশ্যই, এবং তোমাদের ইনার প্রোডাক্ট স্পেস, গ্রাম স্মিথ মেথড, কিউআর ডিকম্পোজিশন, এই সবগুলো নিয়ে আর একটা পৃথক ভিডিও দেব, এবং তোমাদের রিকোয়ারমেন্ট হিসাবে আমি এরপরে ভিডিওগুলো আপলোড করব। এবং এর ভিডিওগুলো সিরিজ তোমরা ভালো করে দেখে নাও, এরপরে প্রত্যেকটা সিরিজের করসপন্ডিং প্রচুর অঙ্ক আমি আপলোড করব। তোমরা যদি ফলো করো, আশা করি লিনিয়ার অ্যালজেব্রা কোনো প্রবলেম হবে না।